এক গ্রামে বাস করত সুকুমার ও তার স্ত্রী এবং তাদের সদ্যজাত জন্মানো শিশু। সুখে শান্তিতে তারা বসবাস করছিল। দেখেছো গো, সারাদিন এরকমভাবে কান্না করে। বলো কিভাবে আমি সংসারের কাজকর্ম করি? হ্যাঁ গো, আমি জানি তোমার অনেক কষ্ট হয়। কি করব বলো, আমাকেও তো কাজের সূত্রে অন্য শহরে থাকতে হয়। কিছু তো করার নেই, তুমি একটু কষ্ট করে করো। দাও, বাচ্চাটাকে আমার কোলে দাও। তোমার কি কাজ আছে তুমি সেটা করে ফেলো। এই কথা বলে সুকুমারের স্ত্রী বাচ্চাটাকে তার বাবার কোলে দিয়ে বাইরে কাজ করতে চলে যায়। সুকুমারের স্ত্রী হঠাৎ উঠোন ঝাড় দিতে দিতে মাথা ঘুরে পড়ে যায় এবং কঠিন অসুখে মারা যায়। আহ আহ কে আছো? আহ আহ মনিকা, ওঠো। এ কি হয়ে গেল তোমার? ওঠো মনিকা, আমাদের বাচ্চাদের কি হবে? ওঠো। ছোট্ট বাচ্চার কথা ভেবে সুকুমার আবার বিয়ে করলো একজন বিধবা মহিলাকে, যার আগের পক্ষের একটা মেয়ে রয়েছে। রমা, দেখো, এ আমার ছোট্ট সোনামণি মেঘলা। এর জন্যই কিন্তু আমি তোমাকে বিয়ে করে এনেছি। আজ থেকে তুমি মেঘলার মা। তুমি তো জানো আমাকে কাজের সূত্রে শহরের বাইরে অনেক সময় থাকতে হয়। আশা করি তোমার ওপর ভরসা করতে পারবো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি নিশ্চিন্তায় থাকতে পারো। কত মায়া ভরা মুখ। তুমি একদম নিশ্চিন্তায় যাও কাজে। আজ থেকে মেঘলা আমার নিজের মেয়ে। এই মেঘলা, বলি রোজ রোজ এক কথা বলতে আমার ভালো লাগে না, বুঝেছিস? এত ইটিস পিটিস করে কাজ করলে কখন খেতে দিবি আমাদের? বলেছি না জামা কাপড়গুলো ঘর থেকে একেবারে গুছিয়ে নিয়ে আসবি। বলি শরীরে কি অনেক সুখ ধরেছে নাকি? বয়ে বয়ে রোজ এনে দিতে হবে হাতের কাছে? না 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 মা, তো তুমি আনতে গেলে কেন? আমার হাতের কাজটা হয়ে গেলেই আমি গিয়ে নিয়ে আসতাম। বাসন তো মাজা একটু পরে হয়ে যেত। তুমি কেন কষ্ট করে আনলে? তা কি করব? তোর আশায় কি সারা ঘর নোংরা করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেব? তাড়াতাড়ি হাত চালিয়ে কর। আমার মেয়েটা ঘুম থেকে উঠলে কিন্তু লুচি আর আলুর দম খেতে চাইবে। তাড়াতাড়ি করে দিবি। আচ্ছা মা, ঠিক আছে, আমি কাজগুলো সেরে করে দিচ্ছি। সৎ মায়ের কথা মতো মেঘলা একটু তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দেয়। মেঘলা, এই মেঘলা, এখনো রান্নাটা হয়নি? টেবিলে এখনো তো খাবারগুলো সাজিয়ে দিতে পারিসনি। আমার মেয়েটা উঠলো বলে উঠে যদি খাবার না পায় চেঁচামেচি শুরু করে দেবে। বলি তোর কোনো হুঁশ জ্ঞান নেই রে? রোজ এক কথা বলতে হবে? মা, আমি তাড়াতাড়ি করার চেষ্টা তো করছি, কিন্তু কি করে হবে? সমস্ত কাজ তো আমাকে একাই করতে হয়, তাই তো দেরি হয়ে যায়। বাবা বাবা বাবা, কি সুন্দর কথা! তুই কি বলতে চাইছিস রে মেঘলা? তোকে দিয়ে আমরা খালি খাটাই বল? আমরা কোনো কাজ করি না, সেটাই তো বলতে চাইছিস? না না মা, আমি সেটা বলিনি। মা, তুমি এখানে? তোমাকে কোথায় কোথায় খুঁজছি। তুমি রান্নাঘরে কি করছো মা? তোমার তো বয়স হয়েছে। আরে এই তো আমার সোনা মা উঠে গেছে। বলি এত সকাল সকাল কেন উঠলি মা? চোখের তলায় তো কালি পড়ে যাবে, দেখতে অসুন্দর হয়ে যাবি। এত সুন্দর দুধে আলতা গায়ের রংটায় যে কালি পড়ে যাবে। সোনা মা আমার, যা যা তাড়াতাড়ি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। মেঘলাকে দিয়ে আমি এখনই স্নানের জলটা পাঠিয়ে দিচ্ছি। আর এই যে মহারানী, বুলি তো দেখছি আজকাল ভালোই ফুটেছে। এই ব্যবস্থা আমি পরে করব, এই আমি বলে রাখলাম। মা, তোমাদের খাবার টেবিলে সাজিয়ে দিয়েছি, তোমরা খেয়ে নাও। বড় উদ্ধার করেছো মা আমার। তা বলি এখানে দাঁড়িয়েই থাকবি না যাবি? না মানে, আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি। আমিও কি তোমাদের সাথে খেয়ে নিতে পারি? কোনো প্রশ্নই আসে না মেঘলা। দিন দিন তোর সাহস দেখছি বেড়েই যাচ্ছে। তুই জানিস না এ বাড়ির নিয়ম? আমরা খেয়ে যা বেঁচে থাকবে তাই খেতে পাবি।
এইভাবে খাবারের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস না, ঝুমার আবার শরীরটা খারাপ করবে। যা যা এখান থেকে এবার। এইভাবে ছোট থেকেই সবসময় মেঘলার ওপর তার সৎ মা শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেই থাকে। মেঘলাও সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে নেয়, আর তার যত অভিযোগ সবই তার মায়ের ফটোর সামনে এসে করতে থাকে। মা, মা গো, তুমি ছোটবেলায় কেন আমাকে রেখে চলে গেলে? আমাকে তো নিয়ে যেতে পারতে মা। আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমাকে যে ওরা ঠিকমতো খেতে পর্যন্ত দেয় না। তুমি বলো মা, কিভাবে আমি সংসারের এত কাজ করব? এইভাবেই মেঘলা তার মনের কথা প্রত্যেক দিনই তার মায়ের সাথে বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওই রাজ্যের রাজার ঘোষক এসে ঘোষণা করে যে রাজার একমাত্র পুত্র বিক্রমের জন্মদিন উপলক্ষে সারা রাজ্যবাসীর আমন্ত্রণ, এবং তার সঙ্গে রাজ্যে যত বিবাহ উপযুক্ত কন্যা রয়েছে সবাই যেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকে। রাজপুত্র সেখান থেকেই পাত্রী নির্বাচন করবেন। রেডি হ, রেডি হ, এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম রে ঝুমা। অবশেষে এলো সেই দিনটা। এতদিন ধরে কত স্বপ্ন দেখেছি, আমার মেয়ে হবে রাজরানী। এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার পালা। মা, তুমি বলছো আমি সত্যিই হতে পারবো এই রাজ্যের রাজরানী? আমারও তো কতদিনের স্বপ্ন ছিল আমি এই রাজ্যের রাজরানী হব। ও আবার কি কথা মা, তোকে যে হতেই হবে, হতে পারবো আবার কি। চল চল, খুব সুন্দর করে সাজবি, বুঝলি? এই মেঘলা, হলো তোর ঘর পরিষ্কার করা? তাড়াতাড়ি কর, রাজবাড়িতে আমাদের আবার নিমন্ত্রণ আছে, ভালো করে সাজতে হবে আমাকে। হ্যাঁ, তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে ঝুমামাকে একটু তৈরি হতে সাহায্য কর। চুলটা একটু ভালো করে বেঁধে দে, কোনো যেন খুঁত না থাকে, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। শোন মেঘলা, খুব সুন্দর দেখে একটা গাউন পরবো, তার সাথে চুলটা ম্যাচিং করে বেঁধে দিবি তুই। আচ্ছা ঠিক আছে ঝুমা, তুমি বসো, আমি বেঁধে দিচ্ছি। এরপরে মেঘলা ঝুমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। মা দেখো তো আমাকে কেমন লাগছে? ওরে বাবা, আমি তো চোখ ফেরাতেই পারছি না। মা, তোমরা তো সবাই যাচ্ছ, আমিও যেতে চাই। আমি রাজার বাড়ির জাঁকজমকীয় অনুষ্ঠান তো কখনো দেখিনি। ওরে হতচ্ছাড়ি, তোর শখ দেখে আমি আর বাঁচি না। তোরও কি রাজরানী হওয়ার শখ হলো নাকি? না না মা, আমি তো রাজার বাড়ির অনুষ্ঠানের মতো অত বড় অনুষ্ঠান কখনো দেখিনি, এই জন্য আমি যেতে চেয়েছি। আমাকে নিয়ে চলো না মা। এই বেয়াদব মেয়ে, একবার বললে তোর কানে ঢোকে না? না বলি, তোকে নিয়ে গেলে আমাদের মান সম্মান কি থাকবে? এই কথা বলে ঝুমা ও তার মা রাজার বাড়ির অনুষ্ঠানে চলে যায়। মা, মা গো, তুমি দেখছো তো আমাকে কেউ ভালোবাসে না। সব মেয়েরা রাজার বাড়ির অনুষ্ঠানে গেল। আমার কত ইচ্ছে ছিল রাজার বাড়ির অনুষ্ঠান দেখার, কিন্তু দেখো আমাকে কেউ নিয়ে গেল না, কেউ ভালোবাসে না আমাকে। মা, তুমি কোথায় মা? এইভাবে কাঁদতে কাঁদতে মেঘলা ঘুমিয়ে পড়ে, আর ঘুমের মধ্যে সে তার মাকে দেখতে পায়। কাঁদিস না রে মা, এই তো আমি, দেখ আমি এসেছি, তোর কোনো চিন্তা নেই। মা, তুমি সত্যি এসেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখো না মা, আমার কত ইচ্ছা ছিল রাজবাড়ির অনুষ্ঠানে যাওয়ার, আমাকে ওরা নিয়েই গেল না। ওরা তোকে নিয়ে যায়নি তো কি হয়েছে, তুই একা যাবি। কিন্তু মা, আমি কিভাবে যাব? ওখানে তো ছোটো মাও থাকবে, আমাকে দেখলে ছোটো মা খুব রেগে যাবে, খুব বকবে আমায়। না রে মা মেঘলা, তুই এমনভাবে সাজবি যাতে করে তোকে কেউ চিনতেই পারে না। আরে, এত সুন্দর একটা জামা! তাহলে মা সত্যি এসেছিল, কত সুন্দর জামা দিয়ে গেছে আমার মা। তাহলে তো আমাকে যেতেই হবে। সত্যিই তো, এই জামাটা পরলে আমাকে কেউ চিনতে পারবে না। দাঁড়াও মা, আমি এক্ষুনি পরে আসছি।
দেখো মা, দেখো তোমার মেয়েকে কত সুন্দর লাগছে। আমি তো আমাকেই চিনতে পারছি না। এবার তাহলে আমি যাই মা, ওদিকে অনুষ্ঠান তো শেষ হয়ে যাবে। তোমায় কথা দিচ্ছি, অনুষ্ঠানটা দেখেই আমি চলে আসব। এইদিকে রাজভবনে শুরু হলো রাজকুমারের পাত্র নির্বাচনের পর্ব। রাজকুমার সিংহাসন থেকে উঠে গিয়ে একে একে পাত্রীর মুখ দেখতে থাকলো। তার মধ্যে হঠাৎই রাজকুমারের চোখ একটু বাঁ দিকে ঘুরতেই দেখতে পেল এক কোণায় দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটি মেয়ে, আর তাদের অনুষ্ঠান দেখে একা একা হাসছে। আরে এ কে? রাজকুমার তো মনে হয় আমাকে দেখে ফেলেছে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। এই কথা বলেই মেঘলা পেছনের দিকে দৌড়তে লাগলো। এদিকে রাজকুমারও তা দেখে তার পেছন পেছন যেতে থাকলো। আরে কে তুমি? এত অপরূপ সুন্দর কে তুমি? দাঁড়াও দাঁড়াও, দ্বাররক্ষী, আটকে দাও একে। এইভাবেই রাজকুমার মেঘলাকে ধরে ফেলে, আর মেঘলা খুবই কান্নাকাটি করতে থাকে। ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। আমার যে খুব বড় বিপদ হয়ে যাবে। আমার সৎমা আমাকে খুব বকা দেবে। আমাকে যেতে দিন বাড়িতে। আমি অনুষ্ঠান দেখতে এসেছিলাম। এ কি কন্যা, তুমি কাঁদছো কেন? আগে বলো তোমার নাম কি? তখন মেঘলা খুব ভয়ে ভয়ে তার নামটা বলে। আমার নাম মেঘলা। আর ততক্ষণে তার সৎমা আর দিদি চলে আসে। মেঘলা, দেখো মা, এই মেয়ের সাহসটা একবার দেখো। দুধ দিয়ে আমরা কাল সাপ পুষেছিলাম মা। মেঘলা, আজকে তুই বাড়ি চল, তোর মজা আজকে আমি দেখাবো। সাবধান করছি আপনাকে, এই মেয়ের গায়ে যদি একটাও আঁচড় লাগে আপনার কিন্তু কারাবাস হবে। আমি আমার স্বয়ম্বর সভায় এই মেয়েকেই রানী হিসাবে পছন্দ করলাম। আজই আমার বিয়ে এর সাথে হবে। আর কেঁদো না মেঘলা, আমি সমস্ত ঘটনা বুঝতে পেরেছি। এসো আমার সাথে, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। রাজকুমার, আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। আমার সাথে এসব কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? না মেঘলা, স্বপ্ন নয়, সব সত্যি। আমি তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।